আসসালামু আলাইকুম সবাইকে। ইফতারি পরবর্তী এই সময়টাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর আজকের বাংলা লাইভ ক্লাসে। আমি বরাবরের মতোই ফাতিন ইশরাক নিম তোমাদের সাথে আছি আমাদের আজকের বাংলা লাইভ ক্লাসে। তোমাদের সাথে মেইনলি আজকের লাইভ ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের স্পেশাল ক্লাস। তো তোমরা অনেকেই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অনেকেরই ড্রিম ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু তোমাদের চান্স পাওয়ার জন্য একটা হিউজ অপশন, যেখানে তোমরা খুব ইজিলি চান্স পেয়ে যেতে পারো এবং অবশ্যই বাংলায় তোমরা অনেক অনেক বেশি হাইয়েস্ট নাম্বার তুলতে পারো খুবই ইজিলি। সো এটার জন্য আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানা দরকার সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং সেই সাথে তোমাদের সাথে গত বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করব। সো সবাই একটু দ্রুত আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়ে যাও। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস শুরু করে দিচ্ছি। যারা যারা ক্লাসে এখনো যুক্ত হও নাই একটু বন্ধুদেরকে মেনশন দাও, যারা যেন সবাই একটু ক্লাসে দ্রুত দ্রুত চলে আসতে পারে। দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি। যারা যারা এখনো যুক্ত হও নাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন দাও এবং সেই সাথে একটু আপুকে দ্রুত কমেন্ট করে জানাও যে আপুর সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আজকে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম একই সাথে। এবং সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের যদি কোনো দ্বিধা থাকে, কোনো কিছু জানার থাকে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদেরকে মেনশন করতে হবে যেন ক্লাসে দ্রুত চলে আসে সবাই এবং আমরা ক্লাসটা একটু দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। অল ক্লিয়ার আপু? সুমাইয়া অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট, এই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আমাদের জন্য কোন টপিকগুলো আমাদের জন্য খুবই খুবই দরকার? দুর্জয় দাস, হ্যাঁ আদাব। ওকে, কোন কোন টপিকগুলো আমাদের জন্য খুবই খুবই দরকার সেটা চলো সবার ফার্স্টে জেনে নেই। আচ্ছা, সো তোমাদের জন্য একটু জানায় রাখি, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বাংলা ফার্স্ট পেপার যে চ্যাপ্টারটা রয়েছে, বাংলা ফার্স্ট পেপারের যে টপিকটা রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছ যে বিগত সালে 7টা প্রশ্ন, 4টা প্রশ্ন, অলমোস্ট 50% প্রশ্ন, আমরা একটু ধরে রাখতে পারি অলমোস্ট 50% প্রশ্ন আমাদের বাংলা ফার্স্ট পেপারের গদ্যাংশ থেকে এবং পদ্যাংশ থেকে আসবে। 50%, আর এখানে ধরে রাখো 10%। তার মানে শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপার পড়লে তুমি 60% প্রশ্ন কমন পাবা। 60% প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুধুমাত্র যদি বাংলা প্রথম পত্র পড়ো, শুধুমাত্র বাংলা প্রথম পত্র পড়লে তুমি 60% প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এরপরে তোমার একদম 15% প্রশ্ন আসবে হচ্ছে কবি পরিচিত এবং সাহিত্যকর্ম। খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শিখাই। মেহরাব ওয়ালাইকুম আসসালাম। একটা ছোট ট্রিক্স হচ্ছে, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, একটু খেয়াল করবা কোন কোন কবি লেখকদের গ্রামের বাড়ি, বাপের বাড়ি চট্টগ্রামে। একটু দেখবা যে কোন কোন কবি লেখকদের বাপের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। এই চট্টগ্রামের লেখকদেরকে নিয়ে কিন্তু প্রায় প্রশ্ন করে। ঠিক আছে, ওকে। তো আমরা কবি পরিচিতি সাহিত্যকর্ম অর্থাৎ কবির অন্যান্য যে উপন্যাস, কবির এই রচনা ছাড়াও অন্যান্য কবিতা, অন্যান্য কাব্যগ্রন্থ, অন্যান্য উপন্যাস, অন্যান্য লেখা সেগুলো আসতে পারে। যেমন তোমাকে দিয়ে দিবে পুতুল নাচের ইতিকথা কার লেখা, তোমাকে দিয়ে দিবে প্রাগৈতিহাসিক কার লেখা, তোমাকে দিয়ে দিবে কমলাকান্তর দপ্তর কার লেখা, তোমাকে বলবে যে হচ্ছে তোমার গৃহদাহ, নৌকাডুবি কার লেখা, ঘরে বাইরে এগুলো কার লেখা। সো তোমাকে কবির নাম দিয়ে দিবে। এরপরে চলে আসতেছে বাংলা বানান এবং উচ্চারণ। তোমাদের সব সময় আমি বলছি যে বানান এবং উচ্চারণ এই দুটো একে অপরের পরিপূরক। বানান এবং উচ্চারণ এই দুটো একে অপরের পরিপূরক। তার মানে হয় বানান থেকে তোমাকে প্রশ্ন দিবে, নয় উচ্চারণ থেকে প্রশ্ন দিবে। দেখো, যে বছর উচ্চারণ থেকে প্রশ্ন আসছে সে বছর বানান থেকে প্রশ্ন আসে নাই। তো দেখো, হয় বানান নইলে উচ্চারণ, যে কোনো একটা প্রশ্ন থাকবে। সো এরকম প্রশ্ন
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শুদ্ধ বানান, বা প্রশ্ন আসতে পারে যে একটা বর্ণ বা একটা শব্দের উচ্চারণটা ঠিক কেমন হতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি পদ প্রকরণ, অর্থাৎ কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ, কোনটা অব্যয়। সো এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না দেখে তুমি চাইলে এই টপিকটা স্কিপ করতে পারো। দেন আমরা চলে যাচ্ছি উপসর্গ। এখান থেকে তোমাদের সবাইকে বলেছি আমি যে উপসর্গের অর্থ পড়বা আর বিদেশি উপসর্গ পড়বা, এই দুটো টপিক পড়বা, বিদেশি উপসর্গ এবং হচ্ছে উপসর্গের অর্থ। ঠিক আছে, ওকে। উপসর্গের অর্থ এবং বিদেশি উপসর্গ পড়বা। তারপর হচ্ছে সমাস। সমাস, আপু কি হোলি খেলে আসছেন নাকি? জি না, আমি হোলি খেলে আসি নাই, ইফতার করে আসছি। সো আপনি হচ্ছে আপুকে না দেখে একটু বোর্ড দেখেন। ঠিক আছে, একটু বোর্ড দেখলে আপনি কিন্তু আপনার আর জীবনে হোলি খেলতে হবে না। যদি বোর্ড না দেখেন তাহলে জীবন আপনার সাথে কিন্তু হোলি খেলা শুরু করে দিবে। একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকান। আমরা এখানে কিছু টপিক অ্যানালাইসিস করতেছি যেগুলো আমাদের জন্য দরকার, আর কোন টপিকগুলো আমাদের চট্টগ্রামের জন্য পড়া দরকার নাই সেটা আমরা দেখতেছি। সো সমাস থেকে আমরা কি কি পড়বো? সমাস থেকে মাস্ট বি আমরা চট্টগ্রামের জন্য বহুব্রীহি সমাস পড়বো। ঠিক আছে, ফারুক আহমেদ, আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। উর্মি চক্রবর্তী, শপিং শেষ আপু? না, শপিং শেষ না, শপিং এ গিয়েছি, ভুরি ভুরি ব্যাগ ভর্তি করে ডিপ্রেশন নিয়ে এসেছি। শপিং আমার জন্য না ভাই। আচ্ছা, এরপরে দেখেন সমাস। আসলে মানুষ শপিং এ জামা কাপড় দেখতে যায়, আমি শপিং এ দেখতে গিয়েছিলাম কোন দোকানটা খুব বেশি সাজানো, কোন দোকানটা অ্যাস্থেটিক, কোন দোকানের ডেকোরেশন কেমন, এগুলা দেখতে গেছিলাম। আর হচ্ছে ঘুরে ফিরে অনেক বস্তা ভর্তি ডিপ্রেশন নিয়ে আসছি। ওকে, সো সমাস থেকে আমরা বহুব্রীহি সমাস পড়বো, আমরা দ্বন্দ্ব সমাস পড়বো, আমরা অলুক সমাস পড়বো, অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, সংখ্যাবাচক সমাস পড়বো। ঠিক আছে, ওকে। সো দেখেন আমরা হচ্ছে এই ব্যাপারগুলো পড়বো। এই ব্যাপারগুলো পড়ার পরে আমরা চলে গেলাম পরবর্তী স্লাইডে, অর্থাৎ নেক্সট টপিক। নেক্সট টপিকস গুলো কি কি? বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ, বাক্য শুদ্ধকরণ দরকার নাই, বাক্য প্রকরণ আমরা পড়তে পারি। বাংলা ভাষার উদ্ভব, অর্থাৎ এই যে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষা আসছে, তারপর বাংলা লিপি থেকে আসছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো। অনেকদিন পর তোমার ক্লাস আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকদিন পরে, কিছুদিন পরে, বিগ ফ্যান আপু, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব পড়লাম। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রতিবার প্রশ্ন আসে, এন্ড প্রতিবার আপনারা ঘোড়ার ডিম উত্তর দেন। কেন? কারণ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নাকি আপনারা পারেন না। একটু চিন্তা করবেন, ধ্বনি নিয়ে কাজ করে ধ্বনি তত্ত্ব, শব্দ নিয়ে কাজ করে শব্দ তত্ত্ব, আর আমাদের যে বাক্যের ভেতর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন পদ, কারক, বিভক্তি, এই সব জিনিসগুলো নিয়ে কাজ করে হচ্ছে বাক্য তত্ত্ব। এবং আমাদের যে বাগধারা, এই যে অর্থ দিয়ে প্রকাশ করা হয়, এই সব কিছু হচ্ছে প্রকাশ করে কি বলেন তো? এই সব কিছু প্রকাশ করে হচ্ছে অর্থ তত্ত্ব। ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ। দেখেন, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, এই যে চারটা টপিক, এই চারটা টপিক হচ্ছে ব্যাকরণের একদম বেসিক, অর্থাৎ ব্যাকরণের ফাউন্ডেশন, ভিত বলা যায়। ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য। সো এই চারটা টপিকের যে কোনো টপিক থেকে আপনাকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন দিবে, কারণ এই ভর্তি পরীক্ষায় অবশ্যই স্যাররা দেখতে চায় যে আপনার বাংলার বেসিকটা ঠিক কতটা ভালো। ঠিক আছে, কতটা ভালো। এক্সামের জন্য দোয়া করেন, আপনাদের জন্যই সব সময় দোয়া থাকবে, সব সময়। নত্যবিধান সত্যবিধান, নিত্য মূর্ধন্য বসে, নিত্য মূর্ধন্য স বসে, এমন শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাচ্ছি সন্ধি। সন্ধি থেকে কি পড়বো? অবশ্যই নিপাতনে সিদ্ধ সন্ধি, এরপরে বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এরপরে হচ্ছে বিসর্গ সন্ধি। এই তিনটা টপিক পড়বেন, নিপাতনে সিদ্ধ, বিশেষ নিয়মে সাধিত এবং বিসর্গ। এই তিনটা জাস্ট মুখস্থ করবেন, আর কিচ্ছু পড়তে হবে না। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিরুক্তি শব্দ। একই শব্দ বারবার উচ্চারণ হয়, সেগুলোকে আমরা বলি দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দ থেকে আমরা কি কি পড়বো? দ্বিরুক্ত শব্দ থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসে না, চাইলে স্কিপ করতে পারেন। সংখ্যাবাচক শব্দ থেকে আমরা কি কি পড়বো? ক্রমবাচক সংখ্যা পড়বো, পূরণবাচক সংখ্যা পড়বো। এই দুটো আলাদা করে মনে রাখবো। পদাশ্রিত নির্দেশক দরকার নাই, ক্রিয়ার কাল
দরকার নাই, বাংলা অনুজ্ঞা দরকার নাই। প্রকৃতি প্রত্যয় থেকে কি কি পড়বো? জাস্ট হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় পড়বো, বিদেশি তদ্ধিত প্রত্যয়। এরপরে হচ্ছে শব্দ, শব্দ থেকে কি পড়বো? সব সময় মনে রাখবেন, কোন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা মানি শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন দিবে, এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন দেয়া মানি বিদেশি শব্দ থেকে প্রশ্ন দিবে, এবং বিদেশি শব্দ মানি হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে দিবে এটা কি শব্দ, তৎসম শব্দ নাকি ফার্সি শব্দ নাকি ফরাসি শব্দ নাকি আরবি শব্দ। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্ন আপনাকে দেয়া হবে। এরপরে চলে যাচ্ছি কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি থেকে আপনারা অধিকরণ কারক এবং অপাদান কারক, এই দুটা কারক একটু বেশি করে পড়বেন। দেন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, জ্যোতি বা বিরাম চিহ্ন। খুব একটা প্রশ্ন আসে না। ছন্দ অলংকার, সিলেবাসে যতগুলো টপিক রয়েছে, যতগুলো কবিতা রয়েছে, সেই কবিতাগুলো কোন কোন ছন্দে রচিত, জাস্ট এইটুকু পড়বেন। অভিধান, খুব একটা প্রশ্ন আসে না। শব্দের প্রয়োগ অপপ্রয়োগ আসে না প্রশ্ন। গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ, গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের যে সকল শব্দার্থ রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা চোখ তো বোর্ডে যায় না, একটা কাজ করেন, চোখ খুলে বোর্ডে সেট করে রাখেন, বোর্ডে চলে যাবে। ঠিক আছে, নাইলে আমাকে দেন, চোখটা খুলে আমাকে দেন, আমি বোর্ডে সেট করে দিচ্ছি। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে সব সময় প্রশ্ন আসবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো পারিভাষিক শব্দ মুখস্থ করবেন, প্রতিদিন মুখস্থ করবেন পারিভাষিক শব্দ। এরপরে বাগধারা, বাগধারা এক কথায় প্রকাশ, এই সব কিছুই হচ্ছে আমাদের বিরোচন পাঠ। সো বিরোচন পাঠ থেকে অনেকে হচ্ছে মুখস্থ বিদ্যা, অনেকে হচ্ছে বিপরীত শব্দ এবং প্রতিশব্দ পড়ে, কিন্তু এর চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পারিভাষিক শব্দ, বাগধারা এবং হচ্ছে এক কথায় প্রকাশ। এই তিনটা টপিক বেশি বেশি পড়বেন। সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে পারিভাষিক শব্দ। এখন থেকেই প্রতিদিন মুখস্থ করেন, প্রতিদিন মিনিমাম 100টা বা প্রতিদিন মিনিমাম 50টা পারিভাষিক শব্দ মুখস্থ করে রাখেন। ঠিক আছে, দেন আমরা নেক্সট চলে যাচ্ছি বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন, অনুবাদ, এই সব কিছুই হচ্ছে, এই প্রবাদ প্রবচন এই পর্যন্তই সবকিছুই হচ্ছে আমাদের মুখস্থ পার্টের অংশ, অর্থাৎ বিরোচন পার্টের অংশ, যেটা আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন যে পরীক্ষার আগের দিন রাতে আপনি পড়ে যাবেন, আপনি জীবনেও এখান থেকে অ্যান্সার করতে পারবেন না। সো এই ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, কোনটা পড়বেন? এই ক্ষেত্রে বিগত সালে ভার্সিটিতে আসা, ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসা, অ্যাডমিশন পরীক্ষায় আসা যে সকল প্রশ্নগুলো রয়েছে, পারিভাষিক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সেই শব্দগুলো একটু বেশি পড়বেন। বিসিএস প্রশ্নগুলো একটু পড়বেন, ব্যাংক জবের প্রশ্নগুলো একটু পড়বেন, তাহলে সেখান থেকেই আপনার একটা ভালো প্রিপারেশন চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমরা চলে যাচ্ছি অনুবাদ। খুব একটা প্রশ্ন আসে না। মধ্যযুগ এবং আধুনিক যুগ, এটা আমাদের লিটারেচার পার্ট, অর্থাৎ সাহিত্য অংশ থেকে আসা, এটা সিলেবাসের বাইরে থেকে আসা। মধ্যযুগে কি পড়বেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং বৈষ্ণব পদাবলীর কয়টা ভাগ রয়েছে, এইগুলো একটু আইডিয়া রাখলেন, কে কে সম্পাদনা করেছেন। এরপরে আধুনিক যুগ, ভোরের পাখি কাকে বলা হয়, আমাদের বাংলা সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, মাইকেল মধুসূদন দত্তের অবদান, এই জিনিসগুলো একটু গুগল থেকে সার্চ দিয়ে পড়ে ফেলবেন, তাহলে আপনি খুব ভালো মতো আধুনিক যুগ, অর্থাৎ আমাদের যে 19 শতক রয়েছে এবং 20 শতক রয়েছে, এই দুটো শতকের আধুনিক যুগের যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে, ইতিহাস, সেটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, বিশেষ করে ইয়ং বেঙ্গলের যে প্রভাব, এই জিনিসগুলো আপনি একটু পড়বেন। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি বিখ্যাত উক্তি। বিখ্যাত উক্তিতে আমরা বেশিরভাগ সময় হচ্ছে আমরা যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কে বলছে? ঈশ্বর পাটুনি। এরপরে ধরেন যে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তলে, কে বলেছে? কামিনী রায়। এই টাইপের লাইন দিয়ে দিবে, লাইন দিয়ে আপনাকে বলবে যে কে বলেছে, এই টাইপের লাইন দিয়ে বলবে কে বলেছে। সো এই টাইপের যে বিসিএস এর প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো সলভ করতে করতে আশা করা যায় আপনারা সেটা পেরে যাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা টপিক অ্যানালাইসেশন, যেখানে আমরা হচ্ছে কিছু কিছু টপিক অ্যানালাইসিস করলাম, যেটাতে আমরা বুঝতে পারলাম যে কোন টপিকগুলো আমরা একটু বেশি পড়বো, কোন টপিকগুলো আমরা একটু কম পড়বো। ঠিক আছে, রাজশাহী নিয়ে আরেকদিন একটু বললেন, অবশ্যই বলবো, রাজশাহী নিয়ে বলা হয়েছে, আবার বলবো ইনশাল্লাহ। সো আমরা কোন কোন টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কোন কোন টপিকগুলো আমরা একটু কম গুরুত্ব দিয়ে পড়বো, এই স্লাইডগুলোতে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা আই থিঙ্ক আপনারা নোট ডাউন করে নিয়েছেন যে আপনাদের কি কি পড়তে হবে চট্টগ্রামের ডি ইউনিটের জন্য। এবার
চট্টগ্রাম এবং জিএসটি, এরপরে যে জিএসটি রয়েছে সেটার প্রিপারেশনের জন্য আমরা যেটা করতে পারি, আমরা অল ইন ওয়ান কোর্সে লিজেন কেয়ারে ভর্তি হয়ে যেতে পারি। যারা এখনো ভর্তি হয় নাই, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা, যেখানে আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়ে আমাদের ক্লাস করার সুযোগ পাচ্ছেন। সো এই ছিল আমাদের সাজেশন। এরপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস। জিএসটি নিয়ে বললেন আপু, আচ্ছা আমরা রাজশাহী জিএসটি নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ অবশ্যই বলে ফেলবো। অবশ্যই আপনাদের এইটা নিয়েও ক্লাস নেওয়া হবে, কিন্তু আজকের ক্লাসটা চট্টগ্রামের উপর বেস করে, যার জন্য আমরা চট্টগ্রামের ডি ইউনিটকে ফোকাস করি ক্লাসটা নিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন অ্যানালাইসিসের জন্য। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আমাকে একটু চটপট করে অ্যান্সার দিবেন, আজকে একটু চটপট করে অ্যান্সার দিবেন। আমি জানি একদম শেষের সময়ে, এখন আপনাদের প্রিপারেশন প্রস্তুতি একদম তুঙ্গে, সো এই মুহূর্তে আমি কারো ভুল গ্রহণযোগ্য না, ঠিক আছে? কারো ভুলই কিন্তু এখন গ্রহণযোগ্য না, ঠিক আছে? সো একটু বলেন। সবুর আলী, ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি ভর্তি হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ জানতে চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ জানতে চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ লেখেন। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলেন তো কোনটা লেখে? বনফুল। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ তার প্রথম কাব্যগ্রন্থ লেখে। এরপরে চলে যাচ্ছি, কোন ধরনের শব্দে নত্যবিধি ও সত্যবিধি প্রযোজ্য হবে না? একটু দেখেন, যখন আমরা বিদেশি শব্দ ইউজ করব, বিদেশি শব্দ, এই বিদেশি শব্দে সর্বদা, বিদেশি শব্দে সর্বদা হচ্ছে দন্ত ন ইউজ হবে এবং দন্ত স, দন্ত স, দন্ত স এবং দন্ত ন ইউজ হবে বিদেশি শব্দে, ঠিক আছে? বিদেশি শব্দে সর্বদা দন্ত ন এবং দন্ত স হয়, ঠিক আছে? সর্বদা দন্ত ন এবং দন্ত স হয়। তাহলে দেখেন, আমরা যদি বলি পোস্ট মাস্টার, বা যদি আমরা বলি স্টোর, স্টোর, তাহলে এটা দন্ত স। যদি আমরা বলি স্টেশন, তাহলে এটা দন্ত স, ঠিক আছে? ওকে, তারপর আমরা যদি বলি হর্ন, এটা একটা বিদেশি শব্দ, তাহলে এটা দন্ত ন হবে, হর্ন, ঠিক আছে? ওকে, তাহলে বিদেশি শব্দে কখনোই নত্যবিধান সত্যবিধান হবে না, ঠিক আছে? ওই নিয়ম মেনে চলবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 এর অপশন সি। 3 নম্বরে চলে যাচ্ছি। লাল সালুতে মোহাম্মদনগর ছাড়া আর কোন গ্রামের উল্লেখ আছে? দেখেন, মোহাম্মদনগরে কে ছিল? মোহাম্মদনগরে ছিল মজিদ, ঠিক আছে? একটা ভণ্ড। আরেকটা পীরকে আমরা দেখতে পারি, আমরা আরেকটা পীরকে দেখতে পারি যে হচ্ছে আওয়ালপুরে থাকতো, তাই না? আওয়ালপুরের পীর। তাহলে আওয়ালপুরের পীরের কথা যেহেতু আছে, তার মানে মোহাম্মদনগর ছাড়াও আওয়ালপুর গ্রামের উল্লেখ পাওয়া যায়। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। সকলের তরে সকলে মোরা, আমি কমন পড়ে গেছে তাই না? একটু আগে বলছিলাম সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই পংক্তি, পংক্তি মানে কি? এটা অনেকে জিজ্ঞেস করে, ভাই পংক্তি মানে লাইন, পংক্তি, পংক্তি মানে হচ্ছে কবিতার লাইন। তাহলে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কে বলেছেন? বিখ্যাত লেখিকা, বিখ্যাত সাহিত্যিক কামিনী রায়, ঠিক আছে? যিনি 19বিংশ শতাব্দীতে তিনি প্রথম স্নাতকধারী মহিলা কবি, তিনি প্রথম অনার্স পাস করছে, স্নাতকধারী। তো হচ্ছে আমাদের অপশন সি রাইট অ্যান্সার, কামিনী রায়। দেন আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু। ধরেন আমি এখন বললাম আকাশ, ঠিক আছে? আমি এখন বললাম আকাশ, আয়ের উপর চন্দ্রবিন্দু দিলাম, তাহলে চন্দ্রবিন্দু কেন দিব? চন্দ্রবিন্দু দিব, চন্দ্রবিন্দুর নিজের কোনো উচ্চারণ নাই, কিন্তু সে যার গায়ের উপরে উঠে বসবে তাকে নাসিক্য বানাই দিবে। তাহলে দেখেন, চাঁদ, যখন আমি চন্দ্রবিন্দু দিলাম, এই চরটাকে নাসিক্য বানাই দিবে, চাঁদ। তাহলে এর যে ক্ষমতা, এটাকে আমরা বলি অনুনাসিকতা। তাহলে চন্দ্রবিন্দু বসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে অনুনাসিকতা। সো 5 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। এবারে চলে যাচ্ছি আমরা 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন কি? বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। খুব ভালো, এই রচনাটা আপনারা সবাই জানেন, খুব বেশি পাত্তা দেন নাই আপনারা, আমি জানি। এখান থেকে প্রশ্ন আসছে, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? লেখক সবার ফার্স্টে
যশের জন্য লিখতে নিষেধ করেছেন। যশ মানে কি? যশ মানে হচ্ছে ফেম, ফেম, বিখ্যাত, বিখ্যাত হওয়ার জন্য লিখতে না করেছেন। সো অপশন এ হচ্ছে আমাদের, সরি অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বলছে কি যশের জন্য লিখবেন না, যশের জন্য লিখবেন না, সবার ফার্স্টে বলছে। এরপরে চলে যাচ্ছি অরফিয়াসের বাঁশি। অরফিয়াসের বাঁশি কে বলছে বলেন তো? এইটা কোন কবিতায় উল্লেখ আছে অরফিয়াসের বাঁশি? অরফিয়াসের বাঁশি উল্লেখিত আছে হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতায়। কোন কবিতায়? অরফিয়াসের বাঁশি উল্লেখিত আছে বিদ্রোহী কবিতায়। বিদ্রোহী কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখছে? কাজী নজরুল ইসলাম। সো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 7 নাম্বারের অ্যান্সার নিচ্ছি। 7 নাম্বারের অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের 7 এর অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? মুরাদপুর, ব্যারাকপুর, ঘাটশিলা, হুগলি। আমাদের জাহাঙ্গীরনগরে একটা প্লেস আছে যেখানে আমরা বাংলা বিভাগের পাশেই, হ্যাঁ, যেখানে আমরা বসে প্রতিদিন হচ্ছে চা খাই। তো এই জায়গাটার নাম হচ্ছে মুরাদ। হ্যাঁ, এইভাবে আমি মনে রাখছিলাম যে বিভূতিভূষণের বাপের বাড়ি হচ্ছে মুরাদপুরে। ঠিক আছে, কোন কবিতায়? মুরাদপুর। কাজী ব্রো, হ্যাঁ সাইম আহমেদ, কাজী ব্রো। ভাগ্য ভালো আপনি কাজী ফার্মের চিকেন বলেন নাই, কাজী ফার্ম। ওকে, আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি শিরোচ্ছেদ। শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি? শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো শিরোর সাথে একটা বিসর্গ যুক্ত হবে, এরপর নরমালি ছেদ লিখে দিবেন। ঠিক আছে, নরমালি ছেদ লিখে দিবেন। তাহলে শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি? শিরো একটা বিসর্গ, এরপর নরমালি ছেদ। শিরো একটা বিসর্গ, তারপর কি বলেন তো? তারপর হচ্ছে ছেদ। তাহলে শিরোচ্ছেদ হচ্ছে বিসর্গ সন্ধি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরে চলে যাচ্ছি আমাদের 10 নাম্বার প্রশ্ন। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? আমি বলছি লিখে রাখেন যে শব্দের শ্রেণী বিভাগ থেকে 100%, 500 প্রশ্ন আসবে এবং আমাদের বিদেশি শব্দ থেকেই প্রশ্ন আসবে। পোশাক কোথা থেকে আসছে, কোন ভাষার শব্দ? পোশাক হচ্ছে ভাই ফার্সি ভাষার শব্দ। পোশাক হচ্ছে কি? ফার্সি ভাষার শব্দ। রাইট অ্যান্সার কি? 10 এর রাইট অ্যান্সার হচ্ছে বি, বি। আপনারা সবসময় একটু পিছাই থাকতেছেন, 9 এর অ্যান্সার দিচ্ছেন এখনো। 10 এর অ্যান্সার চাচ্ছি, 10 নাম্বারের অ্যান্সার। 10 এর অ্যান্সার হচ্ছে অপশন বি, ফার্সি। ফার্সি ভাষার শব্দ হচ্ছে পোশাক। দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, এনইউ বুস্টার হচ্ছে আমাদের অলরেডি চলে আসছে। আমি সামনে নাই, আমি দেখাতে পারছি না। এনইউ বুস্টারটা আপনারা সবাই একটু দ্রুত দ্রুত কালেক্ট করে নিবেন। এরপর আমরা যাচ্ছি 11 নাম্বার প্রশ্নে। কোনটির ভাষা গঠনে প্রত্যক্ষ ভূমিকা নাই? অর্থাৎ বাকযন্ত্র, বাকযন্ত্র ভাষা গঠনে ভূমিকা নাই মানে কি? ও আমাদের বাকযন্ত্রের মধ্যে পড়ে না। বাকযন্ত্র জিহ্বা, বাকযন্ত্র জিহ্বা, এটা দিয়ে আমরা কথা বলি। এরপর আসতেছে ফুসফুস। ভাই বাতাস না দিলে কথা বলবি কেমনে? তাহলে ফুসফুস তো লাগবে। তালু, এই যে তালু, তালু না থাকলে তালব্য বর্ণ হবে না। আর যকৃৎ, যকৃৎ মানে কি? যকৃৎ মানে কলিজা, কলিজাকে একটা ভুনা করে খেয়ে ফেলেন, কারণ এটা কথা বলার জন্য দরকার নাই। তাহলে যকৃৎ হচ্ছে আমাদের প্রত্যক্ষভাবে আমাদের বাকযন্ত্রে ভূমিকা রাখে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে 12। তুমি আসবে এবং আমি চলে যাব। আমি চলবে যাব লেখা, এখানে একটু চলে যাব হবে। ঠিক আছে, আমি চলে যাব, তুমি আসবে। দেখেন এই খণ্ডবাক্য পাইছেন, পাওয়ার পর একটা দাড়ি দেন। দেখেন এটা একটা লাইন হয় নাকি? স্বাধীন বাক্য হয় নাকি? যদি তুমি আসবে এটা একটা স্বাধীন বাক্য হয়, তুমি আসবে, ওকে। তাহলে ফুল সেন্টেন্সটা একটা যৌগিক বাক্য। যদি ফার্স্টের হাফ স্বাধীন বাক্য হয় তাহলে পুরোটা একটা যৌগিক বাক্য। তাহলে এটা কি বাক্য হয়ে গেল? তুমি আসবে এবং আমি চলে যাব, এটা হচ্ছে যৌগিক বাক্য হয়ে গেল। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অপরিচিতা গল্পের নায়ককে পণ্ডিত মশাই কোন ফলের সাথে তুলনা করেছেন? নায়ক অর্থাৎ অনুপম, যিনি একজন গরু এবং গাধা ছিলেন, তাকে পণ্ডিত মশাই শিমুল ফুল, কোন ফুলের সাথে তুলনা করেছে? শিমুল ফুল। আর কোন ফলের সাথে তুলনা করেছে? ফলের নাম হচ্ছে মাকাল ফল। শিমুল ফুল এবং মাকাল ফল। ঠিক আছে, শিমুল ফুলের কথা মনে থাকলেও মাকালের কথা অনেকে ভুলে যায়। এটার রাইট অ্যান্সার হচ্ছে মাকাল ফল। মাকাল ফলের সাথে তুলনা করেছেন। আমাদের 13 অ্যান্সার হচ্ছে অপশন এ, পেয়ে গিয়েছি। এরপরে
মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই যে একটা প্যাচ লেগে গেছে, দেখেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। বলেন আহ্বানে আছে, মানব কল্যাণে আছে, নাকি আমার পথে আছে, নাকি বিলাসিতে আছে? চিন্তা করেন, বিলাসিতে তো বিলাসী মৃত্যুঞ্জয়কে সাহায্য করছে মানব ধর্ম। এরপর আহ্বান, বুড়ি আর লেখকের মধ্যে তো একটা মানবিক ধর্ম ছিল। কল্যাণ, মানুষেরই তো কল্যাণ করতে বলছে। আমার পথ, আমার পথে কি বলছে সেটাও জানেন। তাহলে বলেন তো মানব ধর্মই সবার হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এই যে লাইনটা বা এই মূল সারাংশটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই সারাংশটা বা সারমর্মটা কোথা থেকে, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? গরুগাথা অনুপম, হ্যাঁ। ওকে, তাহলে একটু বলেন মানব ধর্ম, এই মানুষ ধর্মই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় ধর্ম। এটা কোন রচনা থেকে বা কোন রচনার লাইন এটা? একটু দ্রুত বলেন। নাফিস, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বলেন 14 নাম্বারের অ্যান্সার কি হবে? অলরেডি আমি অ্যান্সার দেখতে পাচ্ছি 14 নাম্বারে অলরেডি কিন্তু ঝামেলা লেগে গেছে। সুমাইয়া বলছে 14B, অনেকেই বলতেছে 14A। 14B আর এর মধ্যে ক্ল্যাশ লাগতেছে, তাই না? মানব কল্যাণ আমার পথ। আচ্ছা দেখেন, মানব কল্যাণে মানুষের কল্যাণ করতে বলছে, মানুষকে সেবা করো। আর মানব আমার পথে ডিরেক্ট এই লাইনটা দেয়া আছে, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। একদম বইয়ের ডিরেক্ট লাইন, ঠিক আছে? বইয়ের একদম সরাসরি লাইন, ঠিক আছে? বইয়ের একদম সরাসরি বইয়ের লাইন, সরাসরি বইয়ের লাইন। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আমার পথ। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আমার পথে এটা বলা হয়েছে। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে সওগাত শব্দের অর্থ কি? সওগাত মানে হচ্ছে গিফট, ঠিক আছে? সওগাত মানে হচ্ছে কি? গিফট। তাহলে এটার বাংলা হচ্ছে উপঢৌকন, উপঢৌকন। এটার মানে হচ্ছে গিফট এবং উপঢৌকন। নাফিস বলতেছে নিজের কল্যাণ খুঁজতেছে। নাফিস, নিজের কল্যাণই খুঁজিস, আবার নিজের কল্যাণই খুঁজিস না। কল্যাণই খুঁজতে গেলে কিন্তু আবার সমস্যা, অনুপম হয়ে যাইতে হবে, ঠিক আছে? আই হোপ আমাদের ভাই নাফিস ভাই এটা মনে রাখবে। ওকে, 14 লাইনের 14 অক্ষরের কবিতাকে কি বলা হয়? খুবই সুন্দর প্রশ্ন। 14 লাইন তার মানে কি? এটা হচ্ছে চতুর্দশ, চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতাকে বলা হয়, 14 লাইনের 14 অক্ষরের কে বলা হয় চতুর্দশ পদী কবিতা, যার ইংরেজি যে নামটা সেটা কি? সনেট। ইতালীয় সনেটা থেকে নেয়া, ঠিক আছে? সনেট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর নেক্সট যাচ্ছি আমরা। বাবা রোববার বাড়ি থাকেন না। দেখেন এখানে রোববার কি? বাবা রোববার বাড়ি থাকেন না, বাবা থাকে না। তার মানে বাবা এখানে, এই যে বাবা, এই বাবা এখানে কর্তা, যে তিনি থাকেন না। কোথায় থাকে না? বাড়িতে থাকে না। রোববার বাড়িতে থাকেন না, তাহলে কবে থাকেন না? রবিবার থাকেন না। কবে থাকেন না? রবিবার। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা সময় বা টাইম, এবং সময় টাইম এসটিপি আমি মনে রাখতে বলছিলাম যে এসটিপি মানে সাবজেক্ট, টাইম, প্লেস, এই তিনটা যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই অধিকরণ কারক, ঠিক আছে? সেটা অবশ্যই অধিকরণ কারক। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। নাগরিক কবি, নাগরিক কবি এই টাইপের প্রশ্ন আসবে। নাগরিক কবি, কিশোর কবি, ভোরের পাখি, যুগ সন্ধিক্ষণের কবি, এই টাইপের যে উপাধিগুলো রয়েছে মুখস্থ করে ফেলবেন যে কোনটা কোন কবির উপাধি। শামসুর রহমান, শামসুর রহমানকে বলা হয়েছে নাগরিক কবি। কোন বাক্যটি শুদ্ধ? এই যে বাক্য শুদ্ধিকরণ, 19 নাম্বার প্রশ্ন, বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন দেয়া হয়েছে, ঠিক আছে? বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখেন বাক্য শুদ্ধিকরণ, তিনি সশরীরে, তিনি তো উপস্থিত ছিলেন, তিনি তার শরীর নিয়ে, তার মানে কি তার শরীরকে কি বাসায় রাইখা আসবে? না। তাহলে তিনি উপস্থিত ছিলেন মানে তিনি অবশ্যই সশরীরে ছিলেন। সো সশরীরে কথাটা এটার সাথে যাচ্ছে না। চোরটি বোমাল সহ ধরা পড়লো, হয় হবে মাল সহ, মানে হয় বলবে চোরটি মাল সহ, আর নাইলে হবে চোরটি বোমাল, মানে এটাও মানে হচ্ছে মাল সহ। তাহলে দুটো একসাথে হবে না। সেই কাজটি পুনরায় শুরু করলো, এটাও ভুল। কিন্তু সবাই সাক্ষরতা দিবসের অঙ্গীকারে একতাবদ্ধ ছিল, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে 19-এর রাইট অ্যান্সার। এরপরে 20-এ যাচ্ছি, 20 নাম্বার। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক, মহাকালের
মহাকালের প্রতীক, দেখেন নক্ষত্র, ধান, নৌকা, মাঝি, মহাকালের প্রতীক। এখানে মহাকালের প্রতীক হচ্ছে মাঝি এবং নৌকা, ঠিক আছে। মহাকালের প্রতীক এখানে মাঝিকেই ধরে নেন, এটা হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি আমাদের সোনার ধান নিয়ে চলে যায়, আমাকে আর নেয় না, তাহলে মহাকালের প্রতীক হচ্ছে মাঝি। এর পরের প্রশ্নে যাচ্ছি আমরা। রেফার এর পারিভাষিক শব্দ কোনটি? 21 নাম্বার, রেফার। এই রেফার মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করা, কোনো কিছু দেয়া, নির্দেশ করা, ঠিক আছে, নির্দেশ করা, কোনো কিছু দেয়া। তাহলে রেফার, আমি ধরেন আমি কোনো কিছু রেফার করলাম, মানে আমি কোনো কিছু নির্দেশ করলাম। সো রেফার বাংলা হচ্ছে নির্দেশ করা। রেফারের বাংলা কি? নির্দেশ করা। দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বিলাসী গল্পের নায়ক সকাল কয়টার সময় ঘর থেকে স্কুলের উদ্দেশ্যে বের হতো? সকাল কয়টায় বিলাসী গল্পের নায়ক স্কুলে, দেখেন গল্পের নায়ক হয়ে গেছে, স্কুলে পড়া সে নায়ক, আর আপনারা এখনো ভার্সিটির অ্যাডমিশন নিয়ে বসে আছেন, এখনো জীবন যুদ্ধে কিন্তু পিছায় আছেন। নায়ক হইতে হবে, নায়ক হইতে হলে কি করতে হবে? অ্যাডমিশনে তাড়াতাড়ি চান্স পেয়ে একটা বিলাসী খুঁজে নিতে হবে। সো বিলাসী খুঁজে নিয়েন, অর্থাৎ বিলাসী খুঁজে নেওয়া মানে কি? বিলাসবহুল জীবন যাপন খুঁজে নেওয়া, ঠিক আছে, নট নায়িকা বিলাসী, বিলাসবহুল জীবন যাপন খুঁজে নিবেন। ওকে, সো বিলাসী গল্পের নায়ক সকাল কয়টার সময় স্কুলে যাইতো? সকাল 8টা। একটু পশ কিড তো 8টায় যাইতো, আমাদের মতো 6টায় স্কুলে যাইতো না, সকাল 8টায় তিনি হচ্ছে স্কুলে যাইতো, ঠিক আছে। ওকে, দেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 23 নাম্বার প্রশ্ন। সেতার কোন সমাস? সেতার কোন সমাস? দেখেন তিন তারের সমষ্টি, এই সে মানে কিন্তু তিন, ঠিক আছে, সে মানে আমি তুমি সে না, সে মানে হচ্ছে তিন, তিনটি তারের সমষ্টিকে বলা হয় সেতার। কিন্তু সেতার মানে আমরা কি বুঝি? সেতার মানে আমরা বুঝি হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, রাইট? সেতার মানে বুঝি এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে দেখেন তিনটা তার হইলেই সেটাকে সেতার বলা যায়, কিন্তু সেতার মানে আমরা বুঝি বাদ্যযন্ত্র। তাহলে দেখেন অর্থের কিন্তু মিল রইল না, অর্থের মিল না থাকলে সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। কিন্তু এই তো যেখানে সংখ্যা মিন করে, তাহলে সেটাকে কি বলবো আমরা? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, ঠিক আছে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। নাফিস পোড়া কবাল, নাফিস যে কত টাইপের টোপ ফেলতে পারে, নাফিস থেকে কিন্তু পুরা বাংলাদেশ সাবধান থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, রবিউল ইসলাম, নায়িকার অভাব নাই আপু। আল্লাহ, এই যে যাদের যাদের জীবনে নায়িকা নাই তারা একটু প্লিজ কন্ট্যাক্ট উইথ রবিউল ইসলাম, হ্যাঁ, ও নায়িকা দিয়ে দিবে, ওর নায়িকার অভাব নাই কিন্তু। আচ্ছা দেখেন, এরপরে নেক্সট চলে যাচ্ছি। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতা আমাদের কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটা 1922 সালে লেখা হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিদ্রোহী কবিতা, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কবিতা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। দেন নেক্সটে যাচ্ছি। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ, দেখেন যখনই আপনাকে প্রশ্ন করবে যাতায়াতের পথ, যদি আপনাকে প্রশ্ন করে বাড়ি থেকে স্কুল কত কিলোমিটার, তাহলে অ্যান্সার দিবেন 2 ক্রোশ, ঠিক আছে, 2 ক্রোশ। কিন্তু বলছে যাতায়াতের পথ মানে যেতে সময় লাগে হচ্ছে 2 ক্রোশ, মানে যাওয়ার পথ হচ্ছে 2 ক্রোশ, আর আসতে কয় ক্রোশ? 2 ক্রোশ। আসতেও 2 ক্রোশ, যাইতেও 2 ক্রোশ। তাহলে যাতায়াত যে টোটাল পথ কয় ক্রোশ বলেন তো? টোটাল পথ হচ্ছে 4 ক্রোশ, ঠিক আছে, টোটাল পথ 4 ক্রোশ। তাহলে কখনোই যাতায়াতের পথ জিজ্ঞেস করলে 2 ক্রোশ বলবেন না, কি বলবেন? 4 ক্রোশ বলবেন, ঠিক আছে। ওকে, এবার 26 নাম্বার প্রশ্নে যাচ্ছি। ডক্টর আফাস আহমেদ কি করছে বলেন তো? কি ওষুধ দিছে? না প্যারাসিটামল। ডক্টর আফাস আহমেদ ওষুধ মশুদ বাদ দিয়ে বলতেছে পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের শরীরের কাঁটা এখানে কি? পাকিস্তানের শরীরের কাঁটা এখানে আমাদের শহীদ মিনার। আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেন আমরা চলে যাচ্ছি 27। প্রাগৈতিহাসিক গল্পটি কার রচনা? প্রাগৈতিহাসিক, পুতুল নাচের ইতিকথা, এই জিনিসগুলো আপনারা পড়বেন। মা, কে কে
এইগুলো কে কে লিখেছেন, ফেমাস ফেমাস যে লেখক লেখাগুলো রয়েছে সেগুলো কার লেখা সেটা একটু জেনে যাবেন। প্রাগৈতিহাসিক কার, গল্পটি কার রচনা, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালিউল্লাহ। প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক কে লিখেছেন? প্রাগৈতিহাসিক লিখেছেন বিখ্যাত কবি মানিক বন্দ্যোপাধ্যায়, যার পিতৃ প্রদত্ত নাম কি বলেন তো? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পিতৃ প্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। দেন নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। কলমা জানো মিয়া উক্তিটি কার? দেখেন, কলমা জানো মিয়া কথাটা শুনলেই মনের ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে, মনে হয় যে একটা ভণ্ড জিজ্ঞেস করলো। এই ভণ্ডের নাম হচ্ছে মজিদ। ঠিক আছে, মনে হবে যে একটা ভণ্ড জিজ্ঞেস করছে, এই ভণ্ডের নাম হচ্ছে মজিদ। ওকে, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 29 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, আমি এখানে পড়াচ্ছি কিন্তু আপনারা এখানে কে প্রেম করছে, কে প্রেম করে নাই, প্রেম করতে কোথায় যাওয়া লাগবে, এগুলো শুরু করছেন। এগুলো শুরু করলে আর অ্যাডমিশন পরীক্ষা দিয়েন না, অ্যাডমিশনের মতো পরীক্ষা আপনাদের জন্য না। ঠিক আছে, আপনারা ওই রোজা রোজা রমজানের দিনে এই সব জিনিসও হচ্ছে দূরে থাকতে পারেন নাই। দেন নেক্সট কোশ্চেন দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মুখস্থ করে ফেলবেন, সিলেবাসে অল্প কয়েকটা কবিতা রয়েছে, কোন কোন কবিতা কোন ছন্দে রচিত জাস্ট একটু মুখস্থ করে ফেলবেন, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দেন আমরা চলে যাচ্ছি আজকের আমাদের লাস্ট কোশ্চেনে। স্টেশনে কি ফেলে অনুপম ট্রেনে উঠে গেল? অনুপম ওইখানে স্টেশনে কল্যাণীকে দেখতে পেয়ে গিয়েছিল, তো কল্যাণীকে দেখে স্টেশনে অনুপম কি ফেলে রেখে উঠে গেল? কল্যাণীকে ট্রেনে ছিল কল্যাণী, আর অনুপম হচ্ছে স্টেশনে তার ক্যামেরাটা ফেলে চলে গেল। সবুজ আলো জ্বললো আর সেখানে ক্যামেরা ফেলে সে চলে গেল। তাহলে 30 নাম্বারের অ্যান্সার কি? 30 নাম্বারের অ্যান্সার হচ্ছে ক্যামেরা। অনুপম কি ফেলে চলে গেল? অনুপম কিন্তু পশ ছিল, তার ডিএসএলআর ক্যামেরা ছিল, তিনি তার ক্যামেরা ফেলে অনুপম চলে গেল। ঠিক আছে, অনুপম চলে গেল। আপু শুধু ইফতারের স্টোরি দেয়, আমাদেরকে একদিনও দাওয়াত করে না। আপু আসলে আমি কাউকে খাওয়াই না, আমাকে সবাই হচ্ছে দাওয়াত দেয়। প্রত্যেক দিন এক এক জনের সাথে, এক এক বন্ধুদের সাথে, বন্ধুদের আবার কোরাম আলাদা আছে, গ্রুপ আবার আলাদা আছে, তো এক এক গ্রুপের সাথে এক এক দিন ইফতার করতে করতে, দাওয়াত খাইতে খাইতে আমি আসলে যে নিজেরও ইফতার করতে হবে এটাই ভুলে গেছি আসলে। ঠিক আছে, আপনাদের দাওয়াত দিব ইনশাল্লাহ। আমি তো আপনাদের সবাইকে বলছি জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে চলে আসবেন, জাহাঙ্গীরনগরে ট্রিট দিব ইনশাল্লাহ। যারা যারা চান্স পাইছে তারা আমার সাথে যোগাযোগ করছে, জাহাঙ্গীরনগরে ট্রিট দিব। আর যারা যারা চান্স পান নাই তাদেরকেও খাওয়াবো। শুধু অ্যাডমিশনে, শুধু ক্যাম্পাসে আসবেন, এসে আপুর সাথে যোগাযোগ করবেন জাহাঙ্গীরনগরে। ঠিক আছে, ওকে। সো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস শেষের দিকে। আমরা 30টা কোশ্চেন সলভ করেছি, প্রশ্ন অ্যানালাইসিস করেছি, টপিক নিয়ে বিশ্লেষণ করেছি। রাফি, হ্যাঁ আপু বলেন। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করেছি। সো আজকে আমাদের চট্টগ্রামের ডি ইউনিটের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, কি কি পড়বো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা রাঁচি ইউনিভার্সিটি জিএসটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস এতটুকুই। হ্যাঁ, আজকের ক্লাস এতটুকুই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে দ্রুত ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। ঠিক আছে, আপুর বিয়েতে সবার দাওয়াত রইল। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমাকেও দাওয়াত দিয়েন। ঠিক আছে, আমিও খুবই আগ্রহী। ওকে, সো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।